আরামে ঘুমাচ্ছিলাম, হঠাৎ চাচি এসে ডাকতে লাগলো। এই মাক্কি, ওঠ। আর কত ঘুমাবি? কলেজে যাবি না? প্লিজ চাচি, আর একটু ঘুমাতে দাও। নিহা তোর জন্য টেবিলে বসে আছে, বলেছে তাড়াতাড়ি নাস্তা করতে আসতে। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। তারপর চাচিকে বলতে লাগলাম, চাচি গো, আমারে আগে বলবে না, আজকে আমি শেষ। নিহার নাম শুনেই উঠে গেলি? তাড়াতাড়ি যা, না হলে খবর আছে। থুর, যাও তো। তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। গিয়ে দেখি নেহা আপু আমার জন্য অপেক্ষা করছে। আমি যেতেই ধমক দিয়ে বলতে লাগলেন, এত দেরি করে কেউ ঘুম থেকে ওঠে? তোকে না কালকে বলেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠবি। সরি আপু, আর হবে না, কাল থেকে সকাল সকাল উঠবো। ওকে, এবার তাড়াতাড়ি নাস্তা সেরে রেডি হয়ে নেই কলেজে যাওয়ার জন্য। ওকে আপু। এবার খেতে খেতে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মাক্কি, এবার অনার্স তৃতীয় বর্ষে পড়ি। আমার মা বাবা একটা অ্যাক্সিডেন্টে আমার ছোটবেলাতেই মারা গিয়েছে। তারপর থেকে আমি চাচার বাড়িতে থাকি। চাচা এবং চাচি আমাকে নিজের সন্তানের মতোই দেখে, কারণ তাদের কোনো ছেলে সন্তান নেই। এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি হলেন চাচা চাচির একমাত্র আদরের মেয়ে নিহা। পড়াশোনা শেষ করে চাচার বিজনেস দেখাশোনা করা শুরু করেছে। চাচার অনেক বড় বিজনেস। নিহা আপু খুব রাগী এবং ডিসিপ্লিনড। উনি আমাকে অনেক শাসনে রাখেন। চাচা চাচিও ওনাকে কিছু বলতে পারেন না, কারণ উনি খুবই জেদি। একবার যেটা বলে সেটাই করে। তবে উনি দেখতে একেবারে পরীর মতো। অনেকগুলো বিয়ের প্রপোজাল এলেও তিনি সবগুলো রিজেক্ট করে দিয়েছেন। এবার গল্পে আসি। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আপুর সাথে গাড়িতে করে বের হয়ে গেলাম কলেজের জন্য। আপু অফিসে যাওয়ার সময় আমাকে কলেজে নামিয়ে দিয়ে যায়। আমাকে কলেজে নামিয়ে দিয়ে আপু বললেন, মন দিয়ে ক্লাস করবি, আর কোনো মেয়ের সাথে ভুলেও কথা বলবি না, তাহলে তোর কপালে শনি আছে। ঠিক আছে আপু। তারপর আপু চলে গেল। আমি বুঝি না উনি আমার উপর এত অধিকার খাটায় কেন। ওনাকে ভয় কিছু বলতেও পারে না, কারণ ওনার সেই নরম হাতের গরম চর খেতে খেতে আমার গাল শক্ত হয়ে গেছে। তাই ভয়ে যেটা বলেন সেটাই করি। যাই হোক, তারপর কলেজে ঢুকে দেখি বন্ধুরা আড্ডা দিচ্ছে, তাই তাদের সাথে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ক্লাস শুরু হলে একের পর এক ক্লাস শেষ করে বের হলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলল, হাই, আমি জারা। আমি মাক্কি। আমরা কি বন্ধু হতে পারি? আমার তখন নেহাপুর নিষেধের কথা মনে পড়ে গেল। তাই আমি বললাম, সরি, আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। নিজে থেকে বন্ধু হতে এসেছি বলে ভাব দেখাচ্ছ? আরে না, বিষয়টা তেমন না। তাহলে বন্ধু হতে সমস্যা কি? শুধু তো বন্ধুই হতে চেয়েছি, অন্য কিছু তো না। কিছুক্ষণ ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে। তাহলে আজ থেকে আমরা বন্ধু। ওকে, ঠিক আছে। তাহলে ক্যান্টিনে চলো, গিয়ে খেতে খেতে একটু আড্ডা দিব। না, আমার ভালো লাগছে না। তার মানে তুমি আমাকে বন্ধুই ভাবো না? আরে তা না। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর যারার সাথে ক্যান্টিনে গিয়ে খাবার অর্ডার করে আড্ডা দিতে লাগলাম। এদিকে নেহাপু অফিসে বসে কয়েকটা ফাইল দেখছিল। তখন তার কাছে একটা কল আসে। হ্যালো। আপু। কি? ওর এত বড় সাহস! এক্ষুনি আমি কলেজে আসছি। ওকে আপু। কল কেটে নিহা দেখলো তার সামনে একটা পানির গ্লাস। রাগের ঠেলায় গ্লাসটাকে সে ঢেল মেরে ভেঙে ফেললো। তারপর হনহন করে অফিস থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে আমার কলেজের দিকে রওনা হয়ে গেল। ক্যান্টিনে বসে খাবার খেতে খেতে আমিও যারা গল্প করছিলাম, হঠাৎ করে পেছন থেকে কে যেন বলে উঠল, বাবা, চুটিটাকে খুব সুন্দর লাগছে। আমি যারা সেদিকে তাকালাম। তাকিয়ে তো আমার ভয়ে হাত পা কাঁপতে লাগলো। আজকে আমি শেষ, কারণ সেখানে নেহাপও দাঁড়িয়েছিল। এমনভাবে রেগে আছেন যে তার চোখগুলো দিয়ে যেন আগুন বের হচ্ছে বলে মনে হচ্ছিল। তারপর উনি আমার কাছে এসে বলতে লাগলেন, বাবা, তোকে আমি কলেজে পাঠাই ক্যান্টিনে বসে প্রেম করতে, তাই না? না না আপু, বিশ্বাস করো, ও আমার জাস্ট বন্ধু। নেহা আপু ঠাস ঠাস করে আমার গালে দুইটা চড় দিয়ে লাল করে দিলেন। তারপর বলতে লাগলেন, তোকে না আমি বলেছি কোনো মেয়ের সাথে মিশবি না, তারপরেও তুই একটা মেয়েকে নিয়ে ক্যান্টিনে এসে আড্ডা দিস? কোন সাহসে? যারা খুব ভয় পেয়ে চুপ করেছিল, কারণ সে তো জানে আপু যে এই শহরের টপ বিজনেসম্যান। সে মিনমিন করে বলে উঠল, প্লিজ আপু, ওকে মারবেন না। নেহা আপু তেলে বেগুনে জ্বলে বলে উঠল, তোকে বলেছি ওর জন্য দরদ দেখাতে? একটা ছেলেকে নিয়ে ক্যান্টিনে বসে বকবক করিস, লজ্জা লাগে না? যা সামনে থেকে, নাহলে চড় দিয়ে তোর দাঁতগুলো না সব ফেলে দেবো।
তারপর যারা ভয় পেয়ে চলে গেল। তারপর নেহা আপু আমাকে বলতে লাগলেন, আর তুই চল আমার সাথে, আজকে তোর খবর আছে। তোর সাহস কত বড়, তুই আমার কথার অমান্য করেছিস। আপু প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। তোর কোনো ক্ষমা নেই, তুই আগে বাড়িতে আয়, তারপর তোকে দেখাচ্ছি। অতঃপর আপু আমাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে পেছনে দরজা খুলে আমাকে ছুঁড়ে ফেললেন গাড়ির ভেতর। তারপর নিজে সামনে বসে ড্রাইভ করতে লাগলেন। আমি মনে মনে আল্লাহকে রাখছি, এবারের মতো যেন আমাকে বাঁচিয়ে দেন। কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে নেহা আপু আমাকে গাড়ি থেকে কলা ধরে বের করে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। তারপর আমাকে তার রুমে নিয়ে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে ছিটকিনিটা লাগিয়ে দিলেন। চাচা বাড়িতে ছিলেন না। চাচি দৌড়ে এসে নেহা আপুকে বলতে লাগলেন, কি রে নিহা, তুই মাকে কি এভাবে রুমের ভিতর আটকে রেখেছিস কেন? ওকে বের কর। খবরদার, ওকে বের করেছো তো। আমি বাইরে থেকে না আসা পর্যন্ত ওকে রুম থেকে বের করলে আজকে ঘরে তুল কালাম ঘটে যাবে, বলে দিলাম আমি। তারপর নেহা আপু হন হন করে বের হয়ে গেলেন। যেহেতু বাসার সবাই নেহা আপুকে ভয় পায়, তাই চাচি আর কিছু বলার সাহস পায়নি। কিছুক্ষণ পর নেহা আপু একটা বড় মোটা লাঠি নিয়ে এসে আমাকে আটকে রাখা রুমে ঢুকে গেলেন। তারপর ছিটকিনিটা লাগিয়ে দিলেন। আর চোখগুলোর দিকে তাকানো যাচ্ছে না, কারণ রাগে সেগুলো লাল হয়ে আছে। তিনি রেগে গেলে আর নিজের মধ্যে থাকেন না। তার হাতের এই লাঠি দেখে আমি আঁতকে উঠে কয়েক কদম দূরে গিয়ে ছিটকে পড়লাম। কেননা ইন্টারে পড়ার সময় আমি যেন বকে না যাই, তার জন্য কিছু হলেই আমাকে শাস্তিস্বরূপ এই লাঠিটার বাড়ি খেতে হতো। এটার বাড়ি যেখানে পড়ে সে জায়গায় টানা 3 দিন ব্যথা করে। লাঠিটা দেখে আমি হাত জোর করে আপুকে বলতে লাগলাম, আপু দয়া করে আমাকে এটা দিয়ে মারবেন না। আমি আর এই জীবনেও আর আর কখনো কোনো মেয়ের সাথে কথাও বলবো না। সাথে সাথে আপু আমার পায়ে জোরে একটা বাড়ি দিল। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম, কিন্তু আপু আমার মুখ চেপে ধরলেন। তারপর চিৎকার করে বলতে লাগলেন, তোকে আমি এতবার বারণ করার পরেও তুই কোন সাহসে একটা মেয়ের সাথে কথা বলেছিলি? তোর এত বড় সাহস হয় কিভাবে? তুই বেশি বার বেড়ে গেছিস, তাই না? আজকে একটা মেয়ের সাথে ক্যান্টিনে বসে কথা বললি, আবার কালকে দেখা যাবে একটা মেয়েকে নিয়ে পার্কে গিয়ে প্রেম করবি। তাই আজকে তোর এমন অবস্থা করব যেন জীবনে আর কোনোদিন মেয়ের দিকে না তাকাস। প্লিজ না আপু, না না। কে শোনে কার কথা? আপু এই লাঠিটা দিয়ে আমাকে এলোপাথারি মারতে লাগলেন। কিছুক্ষণ মারার পর আবারও চিৎকার করে বলতে লাগলেন, শুনে রাখ, আজ শুধু তোকে মেরে ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট টাইম যদি আর কোনো মেয়ের সাথে ভুলেও কথা বলেছিস, তাহলে তোকে আমি নিজের হাতে খুন করব। মাইন্ড ইট। আমি ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছি। তা দেখে নেহা আপু দরজা খুলে বাইরে গিয়ে চাচিকে ডাক দিলেন। চাচি এসে আমার অবস্থা দেখে দৌড়ে আমার কাছে এসে কান্না করতে লাগলেন। তখন নেহা আপু বলে উঠলেন, আমি ডক্টরকে কল করে দিয়েছি, ডক্টর আসলে ওকে ওষুধ লিখে দিয়ে যাবে। আমি অফিসে গেলাম, অনেক কাজ পড়ে আছে। তুই কিভাবে পারলি ছেলেটাকে অমানুষের মতো মারতে? তোর মনে কি দয়া মায়া নেই? আমার কথা না শুনলে ওর আরও অবস্থা খারাপ হবে। বলে নেহা আপু হন করে বেরিয়ে গাড়ি নিয়ে অফিসে চলে গেলেন। এরপর ডাক্তার এসে আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে মেডিসিন দিয়ে গেলেন। চাচি চাচাকে কল করে মেডিসিনগুলো নিয়ে আসতে বললেন। ওদেরকে নেহা আপু তার অফিসে বসে কান্না করছে। তখনই তার ম্যানেজার এবং বেস্ট ফ্রেন্ড সানিয়া এসে বলল, কি রে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আজকে কলেজে নাকি একটা মেয়ের সাথে কথা বলছি, তা দেখে আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি, তাই মাকিকে বাড়ি নিয়ে এসে অনেক মেরেছি। দেখ, তুই এটা একদমই ঠিক করিসনি। তুই ওকে ভালোবাসিস জানি, কিন্তু তুই এটা ভালোবাসার বদলে অত্যাচার করছিস ওর উপর। তুই ওকে নিজের ভালোবাসার কথাটা জানিয়ে দিলেই পারিস। আমি জানিও আমাকে বোনের নজরে দেখে ও কখনোই আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না, তাই আমি ঠিক করেছি ওর পরীক্ষা শেষ হলে একেবারে ওকে বিয়ে করে ফেলবো। কিন্তু ও তো তোর থেকে বয়সে অনেক ছোট। তোর মা বাবা কি রাজি হবে এই বিয়েতে? আমার সিদ্ধান্তের বিপরীতে আব্বু আম্মু কখনোই যাবে না। কিন্তু মাক্কি কি তোকে বিয়ে করতে রাজি হবে? এই নেহা যেটা চাই সেটা পেয়েই ছাড়ে। আর যাকে আমি সেই ছোটবেলা থেকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তাকে আমি এমনিতেই হারিয়ে যেতে দেবো? নো ওয়ে। মাকে রাজি হলে ভালো, নাহলে ওকে জোর করে রাজি করাতে হবে। ওকে রাজি করানো আমার জন্য কোনো ব্যাপারই না। দেখ, যেটাই করবি ভেবেচিন্তে করবি। ওকে। আচ্ছা, চল একটু রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি, তোর মনটাও ভালো হবে। ওকে চল। বিকেলে আমি ঘুম থেকে উঠলাম। পুরো শরীরে ব্যথার জন্য হাত পা নাড়াতে পারছি না। তখনই চাচি আর চাচা আসলেন। এখন কেমন আছিস বাবা?
কিছুটা ভালো চাচি। তোমার মেয়েটা আজকে আসুক রাতে, এর একটা দফারফা হবেই। ও পেয়েছেটা কি? মাকিকে যা মন চাই তাই করবে, আজকে আসুক। তারপর চাচি আমাকে ওষুধ খাইয়ে দিলেন। সন্ধ্যা দিকে নেহাপু বাসায় ফিরলেন। ভেতরে ঢোকার পরে চাচা বলে উঠলেন, নিহা, তুই মাকিকে এমনভাবে মেরেছিস কেন? ও আমার অবদ্ধ হয়েছে তাই। কি করেছে সে? সেটা তোমাদের জানার দরকার নেই। আর কাল থেকে মাকির কলেজে যাওয়া বন্ধ, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবে। এটা কেমন কথা নিহা? মাকি কি মেয়ে নাকি যে কলেজে গেলে সমস্যা হতে পারে? আমি যেটা বলছি সেটাই ফাইনাল। আমি আর কোনো কথা শুনতে চাই না। তারপর নেহাপু রুমে চলে গেলেন। তোমার ওই মেয়েটাকে নিয়ে আর পারলাম না। লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ, এবার ঠেলা সামলাও। আমি গেলাম, আমার রান্না করতে হবে। ওদিকে আমি রুম থেকে তাদের সব কথাই শুনতে পেলাম। কলেজে যেতে পারবো না শুনে মনটাই খারাপ হয়ে গেল। নেহাপুর মুখের ওপর গিয়ে এখন কিছু বলবো সে সাহস আমার নেই। তাছাড়া আমার মতো এতিম একটা ছেলেকে তারা নিজেদের বাড়িতে দেখে আবার পড়াশোনাও করাচ্ছে, সেটাই তো বেশি। তাদের মুখের ওপর আমি কিভাবে কথা বলবো? যাই হোক, রুমে ঢুকে মন খারাপ করে শুয়েছিলাম। একটু পর নেহাপু আসলেন। এসে খাটে আমার পাশে বসে আদর মাখা কণ্ঠে বলতে লাগলেন, বেশি লেগেছে? না আপু, আমি তো কোনো ব্যথাই পাইনি। আমার তো অনেক আরাম লেগেছে, মনে হচ্ছিল কেউ ম্যাসাজ করে দিচ্ছিল। আমি সরি রে, তুই তো জানিস আমি তোর কোনো মেয়ের সাথে মেশা পছন্দ করি না। তারপরে তুই কেন আমার কথা অমান্য করিস? আপু, আমি তো যেতে চাইনি, আমাকে জোর করে যারা ক্যান্টিনে নিয়ে গিয়েছিল। তুই এত বড় ছেলে, তুই কিভাবে জোর করে নিয়ে যায়? যেভাবে আপনি জোর করে সবখানে নিয়ে যান। কিছু বললি? না আপু, কিছু বলিনি। আম্মু খেতে ডাকছে, চল খেতে চল। আমি খাবো না, আপনি গিয়ে খান। লাঠিটা আবার আনবো? না না, কে বললো আসবে না, আমি আসি তো। গুড বয়। তারপর নেহাপুর সাথে ডাইনিং টেবিলে গিয়ে খেয়ে নিলাম। তারপর চাচা চাচির সাথে কথা বলে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নেহাপু ঘুম থেকে ডেকে তুলে বলতে লাগলেন, এমা কি তাড়াতাড়ি উঠ, তোকে নিয়ে এক জায়গায় যাব। আপু প্লিজ একটু ঘুমাতে দাও। তুই উঠবি নাকি চল খাবি? এই না না, উঠছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তোকে নিয়ে ঘুরতে যাবো। এটা বলে আপু চলে গেলেন। আমি বেশ অবাক হলাম, কেননা আপু এর আগে কখনো আপু আমাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিং টেবিলে গেলাম। গিয়ে দেখি চাচা বসে আছে, মামি খাবার বাড়ছে। আমাকে দেখে চাচি বলতে লাগলেন, বাহ, আমার তোকে তো পুরো রাজকুমারের মতো লাগছে। তা সকাল সকাল এমন রেডি হওয়ার কারণ কি? নেহা আপু বলল, আমাকে নিয়ে কোথায় জানি ঘুরতে বের হবেন, তাই আর কি। বেশ ভালো, দুজনে মিলে কোথাও থেকে ঘুরে আয়। এমনিতেও অফিসের চাপে নিহাটার মেজাজ আজকাল যা চড়া হয়েছে। তারপর চাচার সাথে বসে নাস্তা করতে লাগলাম। এমন সময় নেহা আপু আসলেন। ওনার দিকে তাকিয়ে আমি পুরো হা হয়ে গেছি। ওনার দোদে আলতো রঙের গায়ে কালো থিপিজে যা লাগছিল, মনে হচ্ছিল যেন একটা পরী। তার দিকে একটানা তাকিয়ে থাকতে দেখে তিনি লজ্জা পেয়ে বলতে লাগলেন, কি রে, এভাবে তাকিয়েছিস কেন? আমার লজ্জা লাগে না বুঝি? অ্যাঁ কি? কিছু না, গন্টিটার নাকি লজ্জাও লাগে। তারপর নাস্তা সেরে নেহাপুর সাথে রিক্সার জন্য রাস্তায় গিয়ে দাঁড়ালাম। আমি বলছিলাম গাড়ি নিতে, কিন্তু আপু নাকি রিক্সায় যাবে। কিছুক্ষণ পর একটা রিক্সা পাওয়া গেল। নেহাপু উঠে বসলেন, কিন্তু আমি লজ্জায় উঠতে পারছিলাম না, কারণ এর আগে ওনার সাথে রিক্সায় উঠিনি। আমাকে দাঁড়িয়ে থাকে দেখে উনি বলে উঠলেন, কি রে, তুই উঠিস না কেন? আপু আপনি এটা দিয়ে যান, আমি আরেকটা রিক্সা নিয়ে পেছন পেছন আসি। কেন, এই রিক্সার সমস্যা কি? আসলে আপু, আপনার সাথে তো এর আগে কখনো রিক্সায় ওঠিনি, তাই আমি আনকমফোর্টেবল ফিল করছি। চল খাবি নাকি উঠবি সেটা বল। এই কথা শুনে ভয়ে ভয়ে রিক্সায় উঠে পড়লাম। রিক্সায় উঠে হয়েছে আরেক ঝামেলা। আমি যতই দূরে সরে বসি, আপু ততই আমার দিকে চেপে বসে। আপু একটা পার্কের সামনে এনে রিক্সাটা থামালেন। তারপর ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে পার্কের ভিতরে গেলেন। চারদিকে শুধু কাপড় আর কাপড়, শালার শুধু আমি সিঙ্গেল। তারপর একটা খালি বেঞ্চে আমি আর আপু বসে পড়লাম। তারপর আপু আমাকে বাদাম আনতে পাঠালেন। আমি গিয়ে বাদাম নিয়ে আসলাম। এদিকে শরীরচর্চার পার্কে প্রেম চর্চা, আর এদিকে নেহা আপুর সাথে প্রথমবার বের হওয়া। দুই দিক মিলিয়ে আমি লজ্জায় কোনো দিকে তাকাতেও পারছিলাম না। একটু পর আপু আমার এটা সেটা বিষয় নিয়ে কথা বলতে লাগতেন। তারপর অফিসের সব মজার কাণ্ডগুলো বলতে লাগতেন। সেই
গন্ডি নেহাপো যে এভাবে কারোর সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারে সেটাই আমার